হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, যারা ইতিমধ্যে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দিয়ে থার্ড সেমিস্টারে উঠে গেছো, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে হিস্ট্রি অনার্স বা মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো, তারা জানো তোমাদের সেকেন্ড সেমিস্টারে আমি কিন্তু একেবারে যা দিয়েছিলাম 100% কমন কিন্তু তোমাদের এসছে। তো আজকে থেকে শুরু হলো আমাদের থার্ড সেমিস্টারের ক্লাস। তোমাদের দুটো পেপার থাকবে মেজরের, এবার মেজর পেপার 5 এবং মেজর পেপার 6। তো আজকে মেজর পেপার 6 এর ফার্স্ট ক্লাস, ভেরি ফার্স্ট ক্লাস। তোমরা যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই সিলেবাসগুলো দেখে নেবে। দেখবে আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট বানানো আছে প্রত্যেকটা পেপারের উপরে, সেই প্লেলিস্ট ওয়াইজ কিন্তু তোমরা ক্লাসগুলো ধাপে ধাপে প্রতিদিন পাবে। আমরা প্রত্যেকটা টপিক তোমাদের চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার, সুন্দরভাবে প্রেজেন্টেশন তোমাদের সামনে করব পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে। তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো পুরো সাবজেক্টের প্যাকেজটা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে আমাদের কাছে পড়বে, তারা অবশ্যই যোগাযোগ করবে। অনলাইনে পড়তে গেলে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বার। তোমাদের পুরো 6টা সাবজেক্টের কোর্স ফি রয়েছে মেজর কোর্সের জন্য মাত্র 1199 রুপিস। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। এবং তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা পাস কোর্সে রয়েছে তারা যদি আমাদের কাছে 6টা সাবজেক্ট পড়তে চায় তাহলে 699 এর বিনিময়ে তারা পড়তে পারে আমাদের কাছে পাস কোর্সের অল সাবজেক্টস। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেইলসে। আজকের আলোচনার বিষয় তোমাদের মেজর পেপার 6 থেকে, হ্যাঁ, মেজর পেপার 6 থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে মালিক কাফুর সম্পর্কে আলোচনা। তো আজকের এই মালিক কাফুর সম্পর্কে আলোচনায় ডিটেইলস তোমাদের সঙ্গে আলোচনা করব। মালিক কাফুর কে ছিলেন, কি বৃত্তান্ত। এটা কিন্তু আসলে তোমাদের টিকা আসতে পারে 3 অথবা 6 এর জন্য, তোমরা কিন্তু এই ক্লাসটা অবশ্যই করবে। দেখো, প্রথমত আমি বলবো এর পরিচয়টা কি রয়েছে এবং মালিক কাফুর কে ছিলেন। ঠিক আছে, এর পরিচয় সম্পর্কে আমরা একটু অবগত হব। মালিক কাফুর কে ছিলেন, দেখো মালিক কাফুর ছিলেন আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি। আমরা জাস্ট ছোট্ট ছোট্ট করে পয়েন্টস গুলো নিয়েছি। প্রথম জীবনে তিনি হিন্দু ছিলেন কিন্তু, ঠিক আছে, 1000 দিনার মুদ্রার বিনিময়ে তাকে কৃতদাসে পরিণত করা হয়েছিল। দিল্লির সুলতান আলাউদ্দিন খলজি 1297 খ্রিস্টাব্দে গুজরাট অভিযান করে সেখান থেকে প্রচুর ধন সম্পদ দিল্লিতে নিয়ে আসেন এবং এই ধন সম্পদের সঙ্গে মালিক কাফুর নামে এই কৃতদাসকে গুজরাট থেকে দিল্লিতে আনা হয় এবং ক্রয় করে বা কিনে নিয়ে আসেন আলাউদ্দিন খলজি। বোঝা গেল? তাহলে আলাউদ্দিন খলজি কিন্তু মালিক কাফুরকে কি করলো, একজন কৃতদাস হিসেবে ক্রয় করে বা পারচেস করে কিন্তু নিয়ে এসছে। ওকে, চলে আসবো আমরা নেক্সট পয়েন্টে যেটা রয়েছে বা নেক্সট স্লাইডে। আলাউদ্দিনের সেনাপতি কিন্তু ছিলেন মালিক কাফুর। এখানে ডিটেলস দেওয়া আছে, দেখতে পাবে তোমরা। মালিক কাফুরকে দিল্লিতে আনার পর অল্পকালের মধ্যেই কিন্তু তিনি নিজ প্রতিভা ও দক্ষতার পরিচয় দিয়ে আলাউদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেন। দেখবে একটা স্কুলে বলো বা একটা মানে কলেজের ক্লাসে বলো, যে স্টুডেন্টটা খুব ভালো পড়াশোনা করে তার প্রতি কিন্তু টিচারের একটা আকর্ষণ তৈরি হয়, তার প্রতি কিন্তু একটা সহানুভূতি তৈরি হয়, তার প্রতি একটা আলাদাই দৃষ্টি আকর্ষিত হয় একজন শিক্ষকের। ঠিক একইভাবে যখন এই মালিক কাফুর খুব ভালো কাজ করতেন তো আলাউদ্দিন খলজি কিন্তু তাকে খুব নজরদারিতে রাখতেন এবং খুব ভালো তাকে একটা জায়গায় দিয়েছিলেন। ফলে দ্রুত গতিতে তার পদোন্নতি ঘটতে থাকে, মানে প্রমোশন হতে থাকে মালিক কাফুরের। তিনি আলাউদ্দিনের অন্যতম সেনাপতি হিসাবে কিন্তু বিভিন্ন অভিযানে যথেষ্ট যোগ্যতার পরিচয় দেন। এইবার আলাউদ্দিন কে ছিলেন? আলাউদ্দিন খলজি ছিলেন খলজি বংশের একজন রাজা এবং এই খলজি বংশের রাজা যখন আলাউদ্দিন খলজি কোনো এক জায়গায় মনে করো যেত বা কোনো জায়গায় যুদ্ধের জন্য যেত, কোনো জায়গায় অভিযানে যেত, তখন কিন্তু কি করতো, এই মালিক কাফুরকে কিন্তু সঙ্গে করে নিয়ে যেতেন। হ্যাঁ, তো এবং এই মালিক কাফুরও যথেষ্ট যোগ্যতার পরিচয় দিয়েছেন, দক্ষতার পরিচয় দিয়েছেন। বলছে তার নেতৃত্বে সুলতানি বাহিনী দাক্ষিণাত্যের দেবগিরি, বরঙ্গল, দ্বার সমুদ্র প্রভৃতি অঞ্চলগুলোও কিন্তু একের পর এক কিন্তু দখল করতে শুরু করেন। ঠিক আছে, তারপরে দাক্ষিণাত্য অভিযানেও কিন্তু ভূমিকা নিয়েছিলেন মালিক কাফুর। দেখো কি বলেছে, মালিক কাফুর সেনাপতি হিসাবে অত্যন্ত দক্ষতার সঙ্গে কিন্তু দাক্ষিণাত্যে আলাউদ্দিনের বিভিন্ন অভিযানে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে আলাউদ্দিন খলজি কি বললাম, খলজি বংশের একজন সুলতান ছিলেন এবং তিনি যখন বিভিন্ন অভিযানে যেতেন তাকে নিয়ে যেতেন, কাকে? মালিক কাফুরকে নিয়ে যেতেন। এবং দাক্ষিণাত্য যখন অভিযান করলেন আলাউদ্দিন খলজি তখনও কিন্তু তিনি মালিক কাফুরকে সঙ্গে করে নিয়ে গেলেন এবং মালিক কাফুর কিন্তু এই যে অভিযান, এই অভিযানে নেতৃত্ব দিয়েছিলেন এবং যথেষ্ট দক্ষতার সঙ্গে তিনি কিন্তু জয়ীও হয়েছিলেন, আমরা সেটা বলতে পারি। হ্যাঁ,
ওকে, নেক্সট আমরা চলে আসবো পরবর্তী স্লাইডে, দেবগিরি অভিযান। ঠিক আছে, আলাউদ্দিন খলজি কিন্তু দেবগিরি অভিযান করেছিলেন এবং সেটা আলাউদ্দিনের নির্দেশে মালিক কাফুর করেছিলেন। কি বলছে, আলাউদ্দিনের নির্দেশে সেনাপতি মালিক কাফুর 1307 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যে দেবগিরি অভিযান করেন এবং তিনি দেবগিরির পরাজিত রাজা রামচন্দ্র দেবকে সসম্মানে কিন্তু দিল্লিতে নিয়ে আসেন। পরে রামচন্দ্র তার রাজ্য ফিরে পান এবং আলাউদ্দিনের সঙ্গে তার কিন্তু কন্যার কিন্তু বিবাহ দেন। তাহলে এখানে দেখো, দেবগিরি তো অভিযান করলো এবং সেখানকার রাজা যে ছিল সেই রাজার নাম কি ছিল, রামচন্দ্র দেব, এবং রামচন্দ্র দেবকে কিন্তু দিল্লিতে নিয়ে আসেন পরাজিত বা হারিয়ে মালিক কাফুর, এবং এই রামচন্দ্রের যে মানে কি বলবো কন্যা ছিলেন, সেই কন্যার সঙ্গে আলাউদ্দিন খলজির কিন্তু মানে সন্তানের কিন্তু বিবাহ এটা সম্পন্ন হয়, মানে সরি আলাউদ্দিনের সঙ্গে তার কন্যার বিবাহ। অর্থাৎ কার কন্যার বিবাহ, এখানে রামচন্দ্র দেবের যে কন্যা ছিল সেই কন্যার বিবাহ হয়েছিল আলাউদ্দিনের সঙ্গে এবং তার রাজ্য সে ফিরে পেয়েছিল, দেবগিরি ফিরে পেয়েছিল। এবার আমরা জানবো নেক্সট পয়েন্ট কি রয়েছে। ঠিক আছে, এবার বরঙ্গল অভিযান করলো। এবার বরঙ্গল অভিযান করে কি করলো আমরা একটু দেখবো। বলছে কাফুরের নেতৃত্বে সুলতানি বাহিনী 1308 খ্রিস্টাব্দে বরঙ্গল, যেটা বর্তমানে আমরা তেলেঙ্গানা রাজ্য বলি, সেটাও কিন্তু দখল করেছিল এই মালিক কাফুর। বলছে এই অভিযান করেন এবং তোমার হচ্ছে বরঙ্গলের যে পরাজিত রাজা ছিল প্রতাপ রুদ্রদেব, সেই প্রতাপ রুদ্রদেব সুলতানকে কিন্তু প্রচুর ধন সম্পদ, হাতি, ঘোড়া প্রভৃতি প্রদান করেন এবং বার্ষিক কর প্রদানের অঙ্গীকারও কিন্তু করেন, মানে প্রতি বছর বছর ট্যাক্স দেবেন বলেও কিন্তু সম্মত হয়েছেন। আচ্ছা, নেক্সট যে পয়েন্টটা রয়েছে, হৈসল অভিযান করেছিল। ঠিক আছে, এই হৈসল অভিযান সম্পর্কেও আমরা একটু জেনে নেব। কি বলেছে, কাফুর 1310 খ্রিস্টাব্দে দাক্ষিণাত্যের দ্বার সমুদ্র বা হৈসল রাজ্য কিন্তু অভিযান করেন এবং হৈসলের যে পরাজিত রাজা ছিল তার নাম ছিল তৃতীয় বীরবল্লাল। সুলতান আলাউদ্দিনকে প্রচুর ধন সম্পদ দিয়েছিল, হাতি দিয়েছিল, ঘোড়া দিয়েছিল প্রভৃতি প্রদান করেন এবং ইনিও কিন্তু বার্ষিক কর প্রদানের অঙ্গীকার করেন। ঠিক আছে, তারপরে তার রাজ্য তাকে ফিরিয়ে দেওয়া হয় কিন্তু। হ্যাঁ, নেক্সট আমাদের যে পয়েন্ট রয়েছে পান্ড অভিযান। নেক্সট পয়েন্ট হচ্ছে পান্ড অভিযান। কি বলেছে দেখো, কাফুর 1311 খ্রিস্টাব্দে সুদূর দাক্ষিণের পান্ড রাজ্য অভিযান করেন। আমির খসরু বলেছেন যে মালিক কাফুর এই রাজ্য থেকে 2750 পাউন্ড সোনা, বিপুল পরিমাণ মণিমুক্তা, 5000 ঘোড়া এবং 512টি হাতি দিল্লিতে কিন্তু নিয়ে এসেছিল এই রাজ্যটাকে দখল করে বা পান্ড অভিযান করে। ঠিক আছে, তাহলে তোমাদের যেহেতু এটা 3 বা 6 এর জন্য আসবে, এত বড় কিন্তু লেখার দরকার নেই, আমি একটু ডিটেলসে তোমাদের পড়িয়ে দিলাম তোমাদের সুবিধার জন্য। আর একটু ডিটেলসে একটু দেখো তার শেষ জীবন কেমন ছিল, তিনি আর কি কি করেছিলেন, এটা একটু জেনে নাও, দেখবে গল্পের মতন মনে থাকবে বিষয়গুলো। বলছে মালিক কাফুর ছিলেন খুবই উচ্চাকাঙ্ক্ষী একজন শাসক। পরবর্তীকালে বিভিন্ন কৌশলে কিন্তু তিনি আলাউদ্দিনের যে ওয়াজির বা প্রধানমন্ত্রী পদ, সেই পদও কিন্তু লাভ করেছিলেন। তাহলে দেখো, মালিক কাফুর প্রথম জীবনে একজন কৃতদাস ছিলেন, মানে চাকর ছিলেন আলাউদ্দিন খলজির, তাকে দরবারে কিনে নিয়ে এসেছিলেন এবং সেখান থেকে সে একটা প্রধানমন্ত্রীর পদও লাভ করে গেল, তাই না? তো যাই হোক, আলাউদ্দিনের মৃত্যুর পর তার শিশুপুত্র শিহাবুদ্দিন ওমরকে সিংহাসনে বসিয়ে মালিক কাফুর কিন্তু সুলতানি প্রশাসনের সমস্ত ক্ষমতা কিন্তু হস্তগত করতে শুরু করেছিল এবং এরপর তিনি আলাউদ্দিনের জ্যেষ্ঠ পুত্র বা বড় পুত্র, যেটা বড় ছেলে ছিল খিজির খা, ও কনিষ্ঠ পুত্র সাদি খাকে কিন্তু অন্ধ করে দিয়েছিল এবং রানীকে বন্দী করে দিয়েছিল। অর্থাৎ যে আলাউদ্দিন খলজির যে মানে ওয়াইফ ছিল তাকে বন্দী বানিয়েছিল এবং দুই পুত্র যে ছিল তার নাম ছিল খিজির খা এবং কনিষ্ঠ পুত্র সাদি খা, এদের দুজনকে তিনি অন্ধ করে দিয়েছিল যেন তারা দেখতে কিছু না পায়। তো এছাড়া সুলতানের ঘনিষ্ঠ সকল রাজকর্মচারী এবং অনুরাগীদের কিন্তু তিনি বিতাড়িত করেছিলেন বা ভাগিয়ে দিয়েছিলেন। মানে আলাউদ্দিন খলজির যত কাছের লোক ছিল সবাইকে কিন্তু তিনি ভাগিয়ে দিয়েছিল মালিক কাফুর যখন ধীরে ধীরে ক্ষমতা অর্জনটা করছিল। ঠিক আছে, তারপরের ঘটনা আমরা দেখব কি হলো। তারপরে যে ঘটনাটা ঘটলো এটাই লাস্ট স্লাইড, একটু দেখে নেবে। বলছে 1307 খ্রিস্টাব্দে দেবগিরি অভিযানের পর থেকে আলাউদ্দিনের মৃত্যু পর্যন্ত, অর্থাৎ 1316 খ্রিস্টাব্দ পর্যন্ত আলাউদ্দিনের শাসন কার্যে মালিক কাফুর এতটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠেন যে তখনকার খলজি ইতিহাস প্রকৃতপক্ষে মালিক কাফুরের জীবন ইতিহাসে পরিণত হয়ে ওঠেন। শেষ পর্যন্ত তার সীমাহীন উচ্চাকাঙ্ক্ষা, অত্যাচার ও স্বেচ্ছাচারিতায় কিন্তু আতঙ্কিত হয়ে দরবারের আমির ও ওমরাহগণ কিন্তু ঐক্যবদ্ধ হয়ে কাফুরকে কিন্তু হত্যা করে এবং মালিক কাফুরের মৃত্যুর কিছুদিন পর কিন্তু শিশু সুলতান যে শিহাবুদ্দিন ওমরকে কিন্তু হত্যা করে আলাউদ্দিনের অপর পুত্র কুতুবউদ্দিন মোবারক শাহ দিল্লির সিংহাসনে বসেছিলেন। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা আলোচনা করলাম মালিক কাফুর সম্পর্কে। তো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো 6295
916282 নাম্বার এবং 7076398606 নাম্বার। তো স্টুডেন্টস, মোস্ট ট্রাস্টেড নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারের সব থেকে বড় ইউটিউব চ্যানেল হচ্ছে আমাদের দখলে, এবং তোমরা যদি আমাদের বিভিন্ন স্যার ম্যামের কাছে পড়তে চাও তাহলে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।